গুড মর্নিং এগেন। আগের রেকর্ডিংটা একটা ডিস্টার্ব হয়ে গেছিল, ওতে সাউন্ডটাই কিছু আসেনি। আমি টোটাল টানা দু জায়গা থেকে এডিটিং করেছিলাম, সো আবার এগেন শুরু করছি। ঠিক আছে, তো আমরা আবার নেক্সট নেক্সট পার্টে আসছি। কালকে যতটা আলোচনা করলাম, মানে একটু আগে যেটা আলোচনা করলাম সেটার পার্টটা এখন আবার কন্টিনিউ করছি। তো আজকের টপিক হচ্ছে যে নো লোড টেস্ট। ওকে, এটা পেজ নাম্বার 137 এ আছে, 137 নম্বর পেজ তোমাদের থিওরি বইয়ে ওখানে আছে। ঠিক আছে, সেখানে চলে আসি। নো লোড টেস্ট কেন ইম্পর্টেন্ট আমি বললাম যে নো লোড আর ব্লক রোটার টেস্ট, এই দুটো টেস্টই আমরা করি। এই দুটো টেস্টের থ্রু আমরা কি পাই? এই দুটো টেস্টের থ্রু হচ্ছে আমরা মোটরের এফিসিয়েন্সি নির্ণয় করতে পারি, ডিটারমাইন করতে পারি। এছাড়াও কি পারি? মোটরের হচ্ছে ইন্টারনাল প্যারামিটারস গুলো, ঠিক আছে, তার রেজিস্ট্যান্স কি, তারপরে তার ইম্পিডেন্স কত, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান কত, এগুলো আমরা বার করতে পারি। নেক্সট আমরা যেটা জানতে পারি যে যদি আমরা এই টেস্টের রেজাল্ট দুটো জানি অ্যাকচুয়ালি, তাহলে আমরা প্রায় মোটামুটি সবগুলোই আমরা জানতে পারবো এর থেকে। তো আমরা কন্টিনিউ করছি এখন টেস্টটার দিকে। এখন দেখো, এখানে আমরা জাস্ট পরপর আমি পড়ে যাচ্ছি, ঠিক আছে, তো এটা একটু দেখতে থাকো। নো লোড টেস্ট, তো এটা বেসিক্যালি কি করা হয় না, এখানে কোনো লোড কানেক্ট করা হয় না, বোধহয় আওয়াজ আসছে, একটু বন্ধ করে দিন। আচ্ছা, নো লোড টেস্টের ক্ষেত্রে মোটরের সঙ্গে কোনো লোডকে কানেক্ট করা হয় না, মোটরকে ফ্রিলি ঘুরতে দেওয়া হয়। এবার এটাকে কি করা হয় না, এখানে দেখো বলছে দা ইন্ডাকশন মোটর ইজ কানেক্টেড টু দা সাপ্লাই থ্রু এ 3 ফেজ অটো ট্রান্সফরমার। তাহলে একটা অটো ট্রান্সফরমার থ্রু তোমরা 3 ফেজ অটো ট্রান্সফরমার দেখবে যে যেখানে তিনটে আলাদা আলাদা সিঙ্গেল ফেজের মতন ট্রান্সফরমার আছে, অটো ট্রান্সফরমার, সেটা একটা কমন স্ট্যাকে বসানো হয়েছে, একটার উপরে আরেকটা, আরেকটার উপর আরেকটা, দিয়ে একটা কমন শ্যাফট তৈরি করা হয়। সেই উপর থেকে ওটা ঘোরালে পরে তিনটে লিভারই একসঙ্গে চেঞ্জ হতে থাকে, ফলে তিনটে আউটপুট আমরা পাই। সো তিনটেতে আমরা ইনপুট দিই আর তিনটে আউটপুট পাই ওখান থেকে। ঠিক আছে, তুমি অটো ট্রান্সফরমার দেখেছো, একটা সিঙ্গেল পিস, হ্যাঁ, তারপরে একটা স্লাইডার থাকে যেটা স্লাইড করে, সেরকম তিনটে অটো ট্রান্সফরমার এবং সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার মনে করো তিনটে পরপর স্ট্যাকে বসানো আছে। ঠিক আছে, তো 3 ফেজ অটো ট্রান্সফরমার বলে তাকে। আমরা এই ছবিটা পাঠিয়ে দেবো। এই ট্রান্সফরমারটা কানেক্ট করা থাকে, তো এটা সাপ্লাই লাইনে থাকে। এটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা ইনিশিয়ালি মোটর যে স্টার্টিং এ যে বেশি কারেন্টটা নেয় সেটাকে আমরা কমাতে পারি। কিভাবে না, ট্রান্সফরমার যেহেতু, তাই আমরা কম ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি অটো ট্রান্সফরমার থেকে, ফলে মোটরটা স্লোলি স্টার্ট আপ শুরু করে অল্প কারেন্ট নিয়ে, দিয়ে আস্তে 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 আমরা বাড়াতে থাকি ভোল্টেজটা অটো ট্রান্সফরমার দিয়ে। এবার তারপরে গিয়ে শেষে আমরা কি করি, যে যখন প্রায় ফুল স্পিডে চলে যাচ্ছে তখন আস্তে 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 বাড়িয়ে একদম প্রপার যে ভোল্টেজটা দরকার সেটা আমরা দেখি। তো এই যে প্র্যাকটিক্যালের সেটআপটা দেখো, ছবি ফিগার 1 এ আছে। তো সাপ্লাইয়ের পরে মেন সুইচের পরে অটো ট্রান্সফরমার দেখেছো। এবার অটো ট্রান্সফরমারের সেন্টার থেকে লাইনটা বার করে নিয়ে আমরা কি করেছি, আমরা আউটপুট নিয়েছি, আউটপুট নিয়ে সেটা মোটরকে ইনপুট দিয়েছি। ঠিক আছে, এবার এই আউটপুট লাইনে আমরা কি করেছি, দুটো ওয়াট মিটার কানেক্ট করেছি, 2 ওয়াট মিটার মেথডের মতন, বা এখানে আমরা একটা 3 ফেজ ওয়াট মিটারও কানেক্ট করতে পারি। সো এই দুটো ওয়াট মিটারের রিডিং থেকে আমরা টোটাল জানতে পারবো যে কতটা এনার্জি সে হচ্ছে নিচ্ছে, ঠিক আছে, বা কতটা পাওয়ার সেই মুহূর্তে কনজিউম হচ্ছে। ঠিক আছে, মোটরটা সেই পাওয়ারটা কত সেটা আমরা জানতে পারছি। লাইনে যে কোনো একটা লাইনের জন্য আমরা কি আছে, একটা অ্যামিটার আছে। মনে করো সে এই মোটরের ভেতরে কানেকশনটা হচ্ছে স্টার কানেক্টেড, তাহলে এই অ্যামিটারটা কি বলবে, লাইন কারেন্টও যেরকম বলছে সেরকম সিমিলারতে ফেজ কারেন্ট, মানে একটা কয়েলের ভেতর দিয়ে কত কারেন্ট আছে সেটাই জানতে পারছি। আর হচ্ছে এখানে কি আছে, একটা ভোল্ট মিটার আছে। সো এই ভোল্ট মিটারটা আমাদের লাইনের ভোল্টেজকে বেসিক্যালি মাপছে। ঠিক আছে, সো যদি প্রয়োজন পড়ে তাহলে লাইন ভোল্টেজটাকে ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, আর যদি সবকিছু আমরা লাইনেই রাখি তাহলে লাইন ভোল্টেজও নেব, লাইন কারেন্টও নেব, আর ওয়াট মিটারে রিডিংটাও নেব, যেটা আমাদের নর্মাল ইকুয়েশনে আছে। এটুকু হচ্ছে তার সেটআপ। তো এবার কি করা হয়, দ্য ফ্রি ফেজ অটো ট্রান্সফরমার ইজ ইউজ টু রেগুলেট দ্য স্টার্টিং কারেন্ট বাই অ্যাপ্লাইং লো ভোল্টেজ অ্যাট দ্য স্টার্ট। দেখেছো আমি যেটা বললাম যে এই রেগুলেটর ট্রান্সফরমারটা কি কাজ করে, অটো ট্রান্সফরমারটা এটা হচ্ছে স্টার্টিং এ লো ভোল্টেজ অ্যাপ্লাই করে মোটরটাকে চালানো শুরু করে। দেন দ্য গ্র্যাজুয়ালি ইনক্রিজ, মানে ধীরে ধীরে বাড়ানো হয় টু রেটেড ভ্যালু, একদম রেটেড যে ভ্যালু মোটরের সেই ভোল্টেজে নিয়ে যাওয়া হয়। দ্য অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার আর সিলেক্টেড বেসড আপন দ্য মোটর স্পেসিফিকেশন। মোটরের যে স্পেসিফিকেশন সেই ভিত্তিতে আমরা কি করি, ভোল্টমিটার আর অ্যামিটার সিলেক্ট করি। ভোল্টমিটারটা যত ভোল্টেজের জন্য তৈরি হয়, যতটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া হবে সেই ভোল্টেজ রেঞ্জকে যাতে মাপতে পারি তার জন্য আমরা ভোল্টমিটার ব্যবহার করব, এসি ভোল্টমিটার, তাই না।
বেসিক্যালি এমআই টাইপ। আর নেক্সট হচ্ছে দ্য লোড কারেন্ট অফ দ্য মোটর উইল বি ভ্যারি আপ টু 30% অফ ফুল লোড। ফুল লোডের হয়তো 30% পর্যন্ত হচ্ছে কি হতে পারে, মোটরের কারেন্ট হতে পারে নো লোডের ক্ষেত্রে। ইভেন অ্যাকচুয়ালি মোটর যখন যেটা তার ফুল লোড কারেন্ট রেটিং লেখা থাকে তার তুলনায় অনেক অনেক কম, অনেক অনেক কম কি হয় না কারেন্ট নেয় আর কি নো লোড অবস্থাতে। স্টার্টিং একটু বেশি কারেন্ট নিলেও আমরা সেই সময়ের জন্য অ্যামিটারটাকে বাইপাস করে রাখতে পারি, দুটো তার দিয়ে কানেক্ট করে একটা বাইপাস সুইচ বানিয়ে, যে অ্যামিটারটাকে আমরা কি করলাম বাইপাস করে রেখে দিলাম, অ্যামিটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, সুইচের ভেতর দিয়ে কারেন্ট চলে যাবে, প্যারালালি লাগিয়ে রেখেছি। তারপরে আস্তে আস্তে যখন প্রপারলি স্পিডে চলে আসবে তখন দেখবো আমরা নো লোড অবস্থায় মোটর অনেক কম কারেন্ট নেয়। তো আমাকে সেই রেঞ্জের মধ্যে কি করবো, আমরা একটা অ্যামিটার নেবো। এক্স্যাক্টলি ফুল লোড রেঞ্জ যেটা আছে সেই রেঞ্জের কিন্তু অ্যামিটার না লাগালেও চলবে পার্টিকুলার এই টেস্টটার জন্য। নেক্সট আমাদের যে ওয়াট মিটারটা আছে, দেখো আমাদের ছবিতে ফিগার 2 তে যে ওয়াট মিটারটা আছে না, এই ওয়াট মিটারটা কেমন টাইপের হওয়া দরকার। দেখো নো লোডের ক্ষেত্রে মোটর কি করবে, তার খুবই কম এনার্জি নেবে, সো আমাদের লো রেঞ্জের একটা ওয়াট মিটার দরকার। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে মোটর যে কারেন্টটা নেয় না, এটা সম্পূর্ণ একটা ইন্ডাকটিভ কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে এই কারেন্টটা প্রচন্ড পিছিয়ে পড়ে। মানে আলটিমেট কি হয়, এই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর খুব পোর হয়, খুব কম, ঠিক আছে, 0.2 0.3, ঠিক আছে, এরকম হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান হয়। সো আমাকে লো পাওয়ার ফ্যাক্টর ওয়াট মিটার নিতে হবে। আমাদেরকে কি করতে হবে, ওয়াট মিটারটা সিলেক্ট করার টাইমে লো পাওয়ার ফ্যাক্টর আলা একটা ওয়াট মিটারকে নিতে হবে, যে হচ্ছে লো পাওয়ার ফ্যাক্টরেও মেজার করতে পারে, খুব কম কারেন্ট অথচ ভোল্টেজটা অনেক বেশি কিন্তু খুব কম কারেন্টে সেন্সিটিভ, এমন ওয়াট মিটার আমাদেরকে নিতে হবে, নাহলে আমাদের রিডিং কিন্তু আসতে চাইবে না বা ভুল আসবে। নেক্সট দেখো এখানে বলছে, ওটাই বলছে অ্যাজ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটর অন নো লোড ইজ ভেরি লো। কি হয়, নো লোডে অবস্থায় পাওয়ার ফ্যাক্টর খুব পোর হয়, খুব খারাপ হয় মোটরের, ইন দ্য রেঞ্জ অফ 0.1 to 0.2, দেখেছো 0.1 0.2 রেঞ্জের মধ্যে থাকে। তাহলে দ্য ওয়াট মিটার সিলেক্ট আর সাচ অ্যাজ টু গিভেন এ কারেন্ট রিডিং অ্যাট লো পাওয়ার ফ্যাক্টর। তাহলে কারেন্টটা মেজার করতে পারবে, খুব লো পাওয়ার ফ্যাক্টরের কারেন্টকেও সে মেজার করতে পারবে, এমন একটা ওয়াট মিটার দরকার। দ্য ওয়াট মিটার ফুল স্কেল রিডিং, এই যেখান থেকে দেখো, দ্য ওয়াট মিটার ফুল স্কেল রিডিং উইল বি অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার ফুল স্কেল ডিফ্লেকশন ভ্যালু। ঠিক আছে, তো এটার সঙ্গে ওয়াট মিটারের রেজাল্টটা সমান হবে। এবার আমরা আরেকটু দেখে নিই যে এখানে বলছে দ্য ক্যালকুলেশন ইজ ডান অ্যাজ ফলোস টু ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট লসেস অফ দ্য ইন্ডাকশন মোটর। মোটরের যে কনস্ট্যান্ট লস, মোটরের দু টাইপের বড় লস আছে, একটা হচ্ছে ভেরিয়েবল লস হতে পারে, একটা লস ভ্যারি করতে পারে লোডের উপরে ভিত্তি করে। নো লোডে একরকম লস হচ্ছে, ফুল লোড হলো তখন একরকম, ফুল লোডের থেকে বেশি ওভারলোডেড হলো তখন বেড়ে যাবে, যেমন কপার লস, তাই না? এটা কারেন্টের উপর ডিপেন্ড করে। নো লোডে কারেন্ট খুব কম নিচ্ছে, কপার লসও কম হবে। কিন্তু যত কারেন্ট বাড়তে থাকবে মোটরের লোড যত বাড়তে থাকবে, কারেন্টও তত বাড়তে থাকবে, তখন কি হবে, ওই লসটা বাড়তে থাকবে। আর একটা লস হয় সেটা হচ্ছে কনস্ট্যান্ট লস, যেটাকে আয়রন লসও বলি আমরা, বা হয়তো দেখা যাচ্ছে একটা ফ্রিকশন আর উইন্ডেজ লস, যেটা কনস্ট্যান্ট স্পিডের উপর নির্ভর করছে। তো সেই ক্ষেত্রে কি হবে, ওই লসগুলো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো সেই লসটাই আমরা কি করতে চাইছি, আমরা জানতে চাইছি। ঠিক আছে, আমরা কনস্ট্যান্ট লসটা পার্টিকুলারলি এই এক্সপেরিমেন্ট থেকে বার করতে চাইছি। তো বলছে অ্যাট দ্য নো লোড দ্য আউটপুট ডেলিভারি বাই দ্য মোটর ইজ জিরো। এইটা কিন্তু একটা বড় কি লাইন এই প্র্যাকটিক্যালটা। কি বলছে যে যখন কোনো লোডই লাগাইনি মোটরের সঙ্গে, তখন সিম্পলি কি হচ্ছে যে মোটরের যে আউটপুটটা দিচ্ছে সেটা কি হয়, জিরো। কোনো আউটপুট নেই, কারণ মোটরের সঙ্গে কোনো লোড কানেক্ট নেই, তাহলে আউটপুটটা জিরো। কিন্তু ইনপুটটা নিচ্ছে, তাহলে ইনপুট পাওয়ারটা কি, ইনপুট পাওয়ারটা সম্পূর্ণ হচ্ছে একটা কিছু না কিছু লস। ঠিক আছে, কোনো না কোনো লস কিন্তু। ঠিক আছে, all the mechanical power developed in the rotor is used to maintain the rotor running at its rated speed. আমি বললাম না যে একটা রেটেড স্পিড আছে, সেই স্পিডটাকে অ্যাটেন্ড করার জন্য, সেই স্পিডে মেনটেন করে ঘোরার জন্য যেটুকু পাওয়ার লাগছে সেটুকু পাওয়ার নিচ্ছে এই স্পিডটাকে রাখার জন্য। স্পিডটাকে রাখার জন্য একটা উইন্ডেজ আছে, একটা উইন্ডের ভেতরে ঘুরছে, উইন্ডের জন্য একটা লস হচ্ছে, সেই লসটাকে ওভারকাম করতে লাগছে। একটা ফ্রিকশনাল লস আছে, সেই জন্য লাগছে। তারপরে আয়রন লস আছে, সেই জন্য কিন্তু এটা ব্যয় হচ্ছে। ঠিক আছে, এই পাওয়ারটা বেসিক্যালি। তো আমরা একটু পরে আমরা ক্যালকুলেশনে দেখবো, যে আমরা খাতায় দেখাবো যে আমরা দেখতে পাবো যে পাওয়ারটা নিচ্ছে, সেই পাওয়ারটা বেসিক্যালি তিন টাইপের হচ্ছে একটা লস। সেটা কি, একটা হচ্ছে কনস্ট্যান্ট লস,
একটা হচ্ছে উইন্ডেজের জন্য লস, বা রোটারের দিকে একটা লস হচ্ছে সেটা, ঠিক আছে। আর একটা লস হচ্ছে আই স্কোয়ার আর লস, মানে রেজিস্ট্যান্সের জন্য লস। স্টেটরের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের জন্য লস। কারণ রোটার রেজিস্ট্যান্স ইম্পর্টেন্ট না, রোটারের রেজিস্ট্যান্স ভ্যালু খুবই কম হয়। তার থেকেও বড় জিনিস হচ্ছে রোটার দিয়ে কারেন্ট খুব কম ফ্লো করে। যখন প্রপার স্পিডে চলছে, স্লিপ যখন খুব কম, তখন রোটার দিয়ে কারেন্টও খুব কম ফ্লো পাইছে, ফলে রোটার লসটাকে ওর নেগলেক্ট করা হয়। সো মেনলি এখানে দেখা হচ্ছে স্টেটরের দিকে যে কারেন্টটা যাওয়ার ফলে যে লসটা হচ্ছে সেটা কপার লস। এবার এখান থেকে যদি শুধুমাত্র কপার লসটা কিন্তু একটা ভ্যারিয়েবল লস, এটাকে যদি বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে, কপার লসটাকে কি করব, যে পাওয়ারটা নিচ্ছে তার থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা জানতে পেরে যাব যে কি, আমরা হচ্ছে কনস্ট্যান্ট লস গুলো জানতে পেরে যাব কি হচ্ছে। আয়রন লস, উইন্ডেজের জন্য লস, বা ফ্রিকশনাল অ্যান্ড উইন্ডেজ লস, ঠিক আছে। এই লস দুটোকে কিন্তু আমরা আলটিমেট জেনে নিতে পারবো যে এই লসটা ফিক্সড লস, এই লসটার আলাদা আলাদা করে বার করতে হবে না। টোটাল এই যে আয়রন লস আর হচ্ছে উইন্ডেজের জন্য যে লস, ওই লসটা আমরা একটা ফিক্সড ভ্যালু পেয়ে যাবো এই প্র্যাকটিক্যাল থেকে, ঠিক আছে। তো চলো আমি এখন একটা তোমাদের ওই ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি যে কি করে আমরা ক্যালকুলেট করবো। তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এর জন্য আমি একটা রেকর্ড করে নিয়েছি আগে থেকে আমার ক্যামেরাতে, আমি ওই ভিডিওটা এখানে প্লে করছি, আমি তুমি একটু দেখতে থাকো, জাস্ট আমি একটু ওয়েট করতে হবে। একটু কিছু থিওরিটিক্যালি দেখে নেব, ঠিক আছে। তো দেখো, আমরা যেটা এখানে দেখব সেটা হচ্ছে যে ক্যালকুলেট করার জন্য এই যে নো লোড টেস্ট করছি, যে আমরা নো লোড টেস্টের সময় যে পাওয়ারটা নিচ্ছে, সেই পাওয়ারটা কিভাবে ব্যয় হচ্ছে, সেই পাওয়ারটা তো সম্পূর্ণই লস আমাদের কাছে, কারণ আউটপুট পাওয়ার জিরো এখানে। তো এই ক্ষেত্রে আমরা ম্যাথামেটিক্যালি ইকুয়েশনগুলোকে কী করে এস্টাবলিশ করব সেটা আমরা দেখছি। দেখো, আমরা প্রথমেই যে সাপ্লাইটা দিয়েছি, সেই যে ভোল্টেজটা, তার যে ভোল্টমিটার কানেক্ট করব আমরা টেস্টের টাইমে, সো লাইনের মধ্যে কানেক্ট করব, সেই ভোল্টেজটা হচ্ছে লাইন ভোল্টেজ। সো লাইন স্টেটার ভোল্টেজ, স্টেটারে কোন ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা ভিএনএল। কোথায় ভিএনএল পাই আমরা, নো লোড অবস্থায় হচ্ছে স্টেটারে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেটা দেখব। অ্যামমিটার কানেক্ট করব, যে কতটা কারেন্ট নিচ্ছে সেই কারেন্টটা দেখতে পারবো, যে আইএনএল নাম রাখছি, ইকুয়েশনে আইএনএল ব্যবহার করব, তো সেটা লাইন কারেন্টকে বোঝাবে। আর পাওয়ার নো লোডে লাইনের থেকে যে থ্রি ফেজ সিস্টেম থেকে যে পাওয়ারটা নিচ্ছে, তার থ্রি ফেজ পাওয়ার ইনপুট, সেটা হচ্ছে পিএনএল, এই নাম দিয়ে আমরা সূচিত করব। এবার দেখো, যেটা দেখার সেটা হচ্ছে এই যে থ্রি ফেজ পাওয়ারটা, এই থ্রি ফেজ পাওয়ারটা বেসিক্যালি তার তিনটে কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি, চারটে দেখতে পাচ্ছি মেনলি, যেখানে তিনটে কম্পোনেন্ট ইম্পর্টেন্ট। চারটে কম্পোনেন্ট কি কি বলে নিই। একটা হচ্ছে কনস্ট্যান্ট লস, বা যেটা হচ্ছে আয়রন লস বলা হয়, সেই লসটা, যার মধ্যে এডি কারেন্ট আর হিস্টেসিস লস। সেকেন্ড লস হচ্ছে পি অফ রোটার, মানে রোটারের যে উইন্ডেজ লস, হ্যাঁ, পি আরওটি, পি আরওটি সাফিক্সে লেখা আছে পি, পি এর সাফিক্সে লেখা আছে আরওটি। পি রোটারের যে উইন্ডেজের জন্য যে বাধা বা ফ্রিকশনের জন্য যে লসটা হচ্ছে সেটা হচ্ছে এটা। থার্ড নম্বর কম্পোনেন্ট হচ্ছে স্টেটার, স্টেটারের যে পাওয়ারটা আমাদের লস হচ্ছে আই স্কোয়ার আর লস, বা কপার লস যেটা হচ্ছে সেটা, যাকে আমরা কপার লস বলতে পারি। সো আই স্কোয়ার আর যে লসটা সেটা। আর ফোর্থ নম্বর পয়েন্ট হচ্ছে আর পাওয়ার অফ এম ফর মেকানিক্যাল যে পাওয়ারটা। সো মেকানিক্যাল পাওয়ার কি আমাদের ক্ষেত্রে, নো লোড অবস্থায় কোনো লোড লাগায়নি, কোনো পাওয়ার ডেলিভারি হচ্ছে না, সো আর এম কি আমাদের ক্ষেত্রে কাটা, এটা জিরো, এই পাওয়ারটা জিরো, ঠিক আছে। সেই পাওয়ারটা নেই। এখন শুধুমাত্র যে পাওয়ারটা নিচ্ছে সিস্টেম থেকে পিএনএল, এটা সম্পূর্ণটা লস হচ্ছে। একটা হচ্ছে আয়রন লস, একটা হচ্ছে রোটারের উইন্ডেজ লস, আর একটা হচ্ছে কপার লস। সো এই তিনটে লসকে দিয়ে আমরা কি করে ইকুয়েশনে কনভার্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে নো লোড অবস্থায় যে পাওয়ারটা নিচ্ছে সেটা ইজিক্যাল টু কপার লস প্লাস রোটার লস প্লাস আয়রন, রোটারের উইন্ডেজের জন্য লস, প্লাস হচ্ছে আই স্কোয়ার লস। এক্ষেত্রে আই স্কোয়ার, দেখো এখানে এই যে আই এনএল, মানে নো লোড অবস্থায় যে কারেন্টটা নিচ্ছে সেই কারেন্ট, ইনটু হচ্ছে স্টেটারের রেজিস্ট্যান্স, আর এস ফর স্টেটার, যেহেতু স্টেটারের রেজিস্ট্যান্সটা এখানে ম্যাটার করছে, ঠিক আছে। তো আর এস, এই দুটোর গুণফল আই স্কোয়ার আর, ঠিক আছে। এখানে তিনটে, কেন তিনটে ওয়াইন্ডিংয়ে হচ্ছে, তার জন্য থ্রি। ওকে, সো এটা হচ্ছে আই স্কোয়ার আর লস ইন্টু থ্রি, কেন তিনটে জায়গায় হচ্ছে, তিনটে ওয়াইন্ডিংয়ে হচ্ছে, তাই হয়ে গেল। ওকে, এইবার এই ফর্মুলা থেকেই নেক্সট স্টেজটা আমরা আসতে পারছি, যেখানে আমরা এই দুটো পাওয়ার,
কনস্ট্যান্ট লস মানে এডি কারেন্ট আর হিস্টেসিস, আর হচ্ছে রোটারের যে উইন্ডেজের লস হচ্ছে, এই দুটো লসকে একসঙ্গে লিখলাম। এই পোর্শনটাকে এদিকে নিয়ে আসলাম, ইকুয়েশনে এই পাশে নিয়ে আসলাম, এটা থেকে এখানে আসছি। তো এই দুটোকে একদিকে রাখলাম। তো এই পাশে যে ইনপুট পাওয়ার সেটা এদিকে চলে আসলো। তো ইনপুট পাওয়ার মাইনাস হচ্ছে 3 INL স্কোয়ার ইন্টু RS স্টেটার রেজিস্ট্যান্স। তো আই স্কোয়ার আর এই লসটা কি করলাম, এই আই স্কোয়ার আর লসটাকে বাদ দিয়ে দিলাম নো লোড লস থেকে। তাহলেই আমাদের কাছে কি পড়ে থাকবে, কোন ধরনের লস পড়ে থাকবে, আমাদের কাছে পড়ে থাকবে হচ্ছে রোটারে উইন্ডেজ জনিত লস আর রোটারে হচ্ছে এডি কারেন্ট হিস্টেসিস লস। এটা কেন করলাম, এর কারণ হচ্ছে যে আমরা আমাদের যে ওয়াট মিটার কানেক্ট করব সেই ওয়াট মিটার এই পাওয়ারটাকে দেখাবে। আমাদের যে আমরা যে বাইরে থেকে আগে থেকে রেজিস্ট্যান্সটা মেপে রেখেছি, ঠিক আছে, স্টেটারের রেজিস্ট্যান্স কত হয় একটা কয়েলের সেটা মেপে রেখেছি, সেটা এখানে বসাবো। কারেন্ট কত নিচ্ছে সেটা অ্যামিটার রিডিং থেকে এখানে বসাবো। সো এই যে আই স্কোয়ার আর লসটাও জেনে যাব। সো নো লোডে কতটা পাওয়ার নিচ্ছে আর কতটা লস হচ্ছে আই স্কোয়ার আর লস, সেটা নো লোড পাওয়ার থেকে এই লসটা বাদ দিয়ে দিলেই আমাদের কাছে কি পড়ে থাকবে, আমাদের কাছে হচ্ছে উইন্ডেজ আর হচ্ছে কোর লস, এই দুটো পড়ে থাকবে, সেটা আমরা জানতে পেরে যাব। ঠিক আছে, এই ইকুয়েশনটা থেকে। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার আমরা স্টেটারের রেজিস্ট্যান্স জানবো কী করে। দেখো স্টেটার দুরকমভাবে কানেক্ট থাকতে পারে, আইদার সেটা স্টার কানেক্টেড থাকতে পারে। যদি স্টার কানেক্টেড থাকে, স্টেটারের যে বাইরের টার্মিনাল আছে, টার্মিনাল এ আর বি, ধরো আগে থেকে ইন্টারনালি কানেক্ট করা আছে, টার্মিনাল তো তিনটে বেরিয়েছে বাইরে, এ বি সি, সিটা মানে এই টার্মিনাল যেটা আমি একে দেখাইনি, ঠিক আছে। সো যে কোনো দুটো টার্মিনালের মধ্যে আমরা একটা ওহম মিটার কানেক্ট করতে পারি, ভোল্ট মিটার অ্যামিটার মেথড অ্যাপ্লাই করতে পারি, করে এ আর বি পয়েন্টের যে রেজিস্ট্যান্স সেটা আর বেরোলো। সো সেখান থেকে আমরা কি করে এক একটা কয়েলের রেজিস্ট্যান্স জানতে পারবো। দেখো এখানে এ বি পয়েন্টে এই দুটো রেজিস্ট্যান্স, এই দুটো কয়েল সিরিজ হয়ে আছে না, আছে তো। সো এক একটা কয়েলের রেজিস্ট্যান্স যতটা, দুটো প্রায় ইকুয়ালি হয় প্রত্যেকটা কয়েলের রেজিস্ট্যান্স। তো এই দুটো রেজিস্ট্যান্সের যোগফলটা হচ্ছে আর। তার মানে আমরা বলতে পারি যে আর ইজিক্যাল টু হচ্ছে আর এস প্লাস আর এস, এই দুটো রেজিস্ট্যান্সের যোগফলটা এটা। তো এক কথায় বলতে পারি এটা হচ্ছে আর ইজিক্যাল টু হচ্ছে 2RS। অতএব অতএব আর এস সমান সমান হচ্ছে এই আর ডিভাইডেড বাই 2, আর ডিভাইডেড বাই 2। তো এটা প্রমাণিত হয়ে গেল, যেটা আমি আগেই লিখে রেখেছিলাম, তাই তো। তার মানে বুঝতে পারছি যে এক একটা স্টেটারে এক একটা ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স আমরা বাইরের টার্মিনাল রেজিস্ট্যান্স মেপেও বলতে পারি। সিমিলার ওয়েতে যদি ডেল্টা কানেকশন করা থাকে, তাহলে আমরা একটু দেখে নিই। যদি ডেল্টা কানেকশন করা থাকে, সো ডেল্টার ক্ষেত্রে ধরে নাও যে আমরা ধরে নিচ্ছি যে ওয়াইন্ডিংগুলোর রেজিস্ট্যান্স হচ্ছে আর, একে আমরা জানতে চাইছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে একটু তোমাদের বইয়ে একটু একটু ভুল করেছে ওখানে, ঠিক আছে। তো ওর জন্য আমি এটাকে আর ধরে নিলাম, আর এটাকে ধরে নিলাম যে আমরা টার্মিনালের যে রেজিস্ট্যান্স মাপলাম সেটা আরএস। এখন আরএস মানে দেখো চিন্তা করে যে আরএস এর সঙ্গে এই আর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা আর রেজিস্ট্যান্স, আর এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ হয়ে আছে না, এ আর বি পয়েন্টে, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এখানে কি আছে, এই এই একটা আর রেজিস্ট্যান্স ডাইরেক্টলি কানেক্টেড আর এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ হয়ে কানেক্টেড। ফলে এদের তিনজনের ওভারঅল যেটা হয়েছে সেটা হচ্ছে এবি পয়েন্টে। তো এবি পয়েন্টে হচ্ছে কে আছে, আরএস আছে। আমি ইকুয়েশন তৈরি করি, এবি পয়েন্টে আরএস আছে। আরএস ইজিক্যাল টু আমরা বলতে পারি যে কি না, একটা আর আছে আর তার সঙ্গে কি আছে, তার সঙ্গে প্যারালাল আছে হচ্ছে আর প্লাস আর রেজিস্ট্যান্স। দেখো এখানে আর একা আছে, এই আর এর সঙ্গে এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ হয়ে প্যারালাল হয়েছে না, এই আর এর সঙ্গে এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ হয়ে এরা এর সঙ্গে প্যারালালি হয়েছে কানেক্টেড। তো সেটাকেই লিখলাম যে আর, দেখো আর প্যারালাল অফ আর প্লাস আর, এটাই এটাই হচ্ছে টোটাল আমরা টার্মিনালে যে রেজিস্ট্যান্সটা মেপেছি আরএস সেটা। তো এখান থেকে যদি ইকুয়েশনটাকে আমরা একটু করি, তাহলে আমরা দেখতে পারবো আর প্যারালাল অফ 2R, এই আর প্লাস আর মানে হচ্ছে 2R। হ্যাঁ একটুখানি আর প্লাস 2R। আর এখানে যেটা দেখার জাস্ট মিনিট, এটা যদি প্যারালাল ফর্মুলা করি, প্যারালাল ফর্মুলা থেকে আমরা কি জানি যে
রোধ দুটোর গুণফল আর ইন্টু টু আর, এই দুটোর গুণফল ডিভাইডেড বাই রোধ দুটোর যোগফল আর প্লাস টু আর। তো এখন আমাদের ইকুয়েশনটা কি হলো, টু আর স্কোয়ার আর নিচে পড়ে থাকলে হচ্ছে থ্রি আর। এখন আর আর কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে টু আর বাই আর। তার মানে আর এস ইজ ইকাল টু, ও এটা থ্রি হবে না, 2/3 ইন্টু আর, ঠিক আছে। সো এক একটা রোটার রেজিস্ট্যান্সের 2/3 অংশ করে হচ্ছে এটা হবে। সো এটাই তোমাদের বইয়ে দেওয়া আছে। সো আলটিমেট এই ইকুয়েশনের সময় আমরা স্টেটারের রেজিস্ট্যান্স যদি টার্মিনাল থেকেও মেজার করি তাহলে আমরা অবশ্যই জানতে পারবো, ঠিক আছে। এবার আমরা আবার ইয়েতে ফিরে যাচ্ছি, স্টপ। সো আলটিমেট আমরা ক্যালকুলেশনটা দেখতে পারলাম। এবার নেক্সট পার্টের ভিডিওতে আমরা হচ্ছে কি করব, ব্লক রোটার টেস্টটা দেখব, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের নো লোড টেস্ট, এরপরে আমরা ব্লক রোটার টেস্টটাকে দেখব, ঠিক এই নেক্সট ভিডিওতেই আমি সেটা কিন্তু বলছি, ঠিক আছে। পরপর 3টে ভিডিও সেটেই আমরা পুরো জিনিসটাকে শিখে নেব। আর তারপরে নেক্সট ভিডিওতে আমরা একটা ক্যালকুলেশন করব, যেখান থেকে আমরা একটা মোটরের এই দুটো টেস্ট করা হয়েছে সেই টেস্ট, এই সেটআপটা এটা হচ্ছে ব্লক রোটার টেস্ট। আগের মতন সেম জিনিস আছে, শুধু এখানে অ্যামমিটার আর ওয়াট মিটারটা চেঞ্জ হওয়া দরকার পড়বে। অ্যামমিটারটা একটু বেশি রেঞ্জের নিতে হবে, মানে যেটা মোটরের ফুল লোড ক্যাপাসিটি সেই রেঞ্জ দেখে অ্যামমিটার কানেক্ট করতে হবে। ওয়াট মিটারটাও লো পাওয়ার ফ্যাক্টর মিটার লাগবে না, এই ক্ষেত্রে বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে, সেই ক্ষেত্রে সেইটা দেখে আমরা ওয়াট মিটারটা চুজ করবো। আর প্রপার রেঞ্জে যতটা এনার্জি সে কনজিউম করে তার থেকে একটু বেশি রেঞ্জের আমরা নেব। ধরো সে একটা মোটরের গায়ে পাইপ, ধরো 2 কিলোওয়াট লেখা আছে, সো আমাকে এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু বেশি রেঞ্জের ওয়াট মিটার নেবো, কারণ তার মধ্যে লসেসটাও আছে, সেটাকেও সে নেবে। তো 2 কিলোওয়াট পাওয়ার যেটা আউটপুটে দেবে তার সঙ্গে সঙ্গে সে লস যেটা করছে সেই এনার্জিটাও নিচ্ছে সিস্টেম থেকে। তাহলে এই ওয়াট মিটারটাকে কি হতে হবে, 2 কিলোওয়াট প্লাস ওই লস সবটাই যাতে মাপতে পারে, তো একটা সুইটেবল রেঞ্জে আমাদেরকে কি করতে হবে, নিতে হবে। সে মনে করো একটা এক্সাম্পল বলছি, তার জন্য সেখানে 3 কিলোওয়াট পর্যন্ত এনার্জি মাপতে পারবে, মানে একটা ওয়াট মিটার নিতে হবে। আর যার ক্ষেত্রে 0.5 বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এর মাঝখানে 0.5 টু ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের রেঞ্জের ওয়াট মিটার হলেই হবে, ঠিক আছে। একদম ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আলা ওয়াট মিটার লাগবে না, 0.5 টু আপ টু ইউনিটি পাওয়ার রেঞ্জের মধ্যে যে মাপতে পারে এনার্জিটাকে বা ওয়াটটাকে মাপতে পারে, পাওয়ারটাকে মাপতে পারে, এমন ওয়াট মিটার আমরা শুধু নেব। আর এখানে পার্টিকুলার টেস্টের জন্য যেটা করাই সেটা আমরা নেক্সট ভিডিওতে বলছি। সো এখন শুধুমাত্র আমরা নো লোড টেস্টটাকে দেখলাম। তো থ্যাংক ইউ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো রাখলাম।